সীমার বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি, দ্যাট মিনস এটার মানে হচ্ছে একটা নদী বাংলাদেশেই তার উৎপত্তি হয়েছে এবং তার সমাপ্তিও হয়েছে বাংলাদেশে। এই নদীটার নাম কি? অপশন ক হচ্ছে মেঘনা, অপশন খ হচ্ছে পদ্মা, অপশন গ যমুনা, অপশন গ হালদা। আপনারা সবাই কমেন্ট করতে থাকেন, দেখি। ওকে, সবাইকে অনুরোধ করব আপনারা দ্রুত অ্যান্সার করবেন। ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যান্সার পাওয়া শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সবাই বলছে হালদা নদী, সবাই বলছে অপশন ডি হালদা নদী। দেখি এখন আমাদের, হ্যাঁ, সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর করেছে আমাদের নাজমুন নাহার মিম, সে প্রথম অ্যান্সার করেছে হালদা। তারপর হচ্ছে শিলা, মনীষা। তো হচ্ছে আমরা এই মুহূর্তে আর একটা যে বিষয় জানবো সেটা হচ্ছে বাংলাদেশে যে প্রশ্নগুলো, এটার পাশাপাশি আপনাদের কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আপনারা একটু নোট করে রাখেন। যে বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে নদীগুলো আছে সেই নদীগুলোর উৎপত্তি স্থল কোথায়। এর মধ্যে দেখেন আমাদের যে পদ্মা নদী আছে, আমাদের যে পদ্মা নদী সেটা হচ্ছে এখন পরীক্ষা আসতে পারে যে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, পদ্মার উৎপত্তি স্থল কোথায়। যদি এমন প্রশ্ন পরীক্ষা আসে তাহলে লিখবেন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি স্থল। তারপর যদি পরীক্ষা আসে যে এইটার পাশাপাশি যে আপনাদের এই যে প্রশ্নটা, বাংলাদেশের জলসীমার উৎপত্তি এবং সমাপ্তি কোন নদীর বাংলাদেশের সীমানার মধ্যে, তো এটার উত্তর যেহেতু হালদা, তো আমরা হচ্ছে এই নদী বিষয়ে আর কি কি বা এই টপিক রিলেটেড আর কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এর মধ্যে হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়। পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড় থেকে। যদি পরীক্ষা আসে মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়, আপনাদের অবশ্যই পারতে হবে যে আসামের লুসাই পাহাড় থেকে। আপনারা একটু নোট করেও রাখতে পারেন। তারপর হচ্ছে যদি আসে যে সাঙ্গু নদীর উৎপত্তি স্থল কোথায়? আরাকান পর্বত থেকে। আরাকান পর্বত হচ্ছে সাঙ্গু নদীর উৎপত্তি। যদি পরীক্ষা আসে করতোয়া নদীর উৎপত্তি স্থল কোথায়? সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে। যদি তারপর দেখেন এই যে হালদা নদী, এই যে মনে করেন এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে হালদা। এই হালদা নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশেই সমাপ্তি করছে। তো এই হালদা নদীর উৎপত্তি স্থল কোথায় এমনটা যদি পরীক্ষা আসতো বা এমনটা যদি পরীক্ষা আসে তাহলে লিখতে হবে খাগড়াছড়ি জেলার কি হয়েছে বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। কোথায়? খাগড়াছড়ি জেলার বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে। তারপর নাফ নদী, যেটা বাংলাদেশ এবং মিয়ানমারকে যে ডিভাইড করছে, যেটা হচ্ছে নাফ নদী, সেটা হচ্ছে কি মিয়ানমারের আরাকান পর্বত থেকে। ঠিক আছে। তারপর যদি পরীক্ষা আসে যে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। ঠিক আছে। আচ্ছা, আর এই যে মিজোরাম, আসাম, মিজোরাম এগুলো সবচেয়ে কি ভারতের কি সেভেন সিস্টার্স এর মধ্যে। যদি পরীক্ষা আসে যে নিচের কোন দেশটি ভারতের সেভেন সিস্টার্স এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু এগুলো আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে যদি পরীক্ষা যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র তাহলে হিমালয়ের কৈলাস পর্বতশৃঙ্গ, তাই না? হিমালয়ের কৈলাস পর্বতশৃঙ্গ থেকে। তো এই হিমালয়ের গঙ্গোত্রী থেকে হচ্ছে পদ্মা, আর ব্রহ্মপুত্র হচ্ছে হিমালয়ের, এই দুইটাই হিমালয় থেকে। ঠিক আছে, হিমালয়ের কৈলাস পর্বতশৃঙ্গ থেকে। তারপর আর কি আছে? তিস্তা নদী ভারতের সিকিম পর্বত থেকে, এবং গোমতী নদী ত্রিপুরা পাহাড় থেকে। সো আমরা এর বাইরে কিন্তু পরীক্ষায় আর আসবে না। ওকে, সো নদীর উৎপত্তি স্থল থেকে যদি পরীক্ষায় আসে এর বাইরে আসার কোনো সুযোগ নাই, আমি যেটা দিয়েছি। আর এই নোটগুলো আমরা দিয়ে দেবো আপনাদের। সো হচ্ছে কারা কারা নোটগুলো পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেখানে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে। ওকে, তো চলে যাচ্ছি। ওকে, সো সবাই যারা পরেও যারা জয়েন করছেন সবাই শেয়ার করে দেন, সবাই ক্লাসটা শেয়ার করে দেন। তো আরেকটা বিষয় আমরা জেনে নেব, সেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের যদি পরীক্ষা আসে হালদা নদী দিয়ে, দেখেন হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? খাগড়াছড়ি, তাই না? ওকে, হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে কোথায়? খাগড়াছড়ি, হালদা নদীর। ঠিক আছে। আচ্ছা,
তো এবং যে খাগড়াছড়ি জেলার বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে। ওকে, আর বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। ঠিক আছে, যদি পরীক্ষা আসে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি, সেটা হচ্ছে হালদা। সো হালদা নিয়ে আমরা 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশাপাশি এর রিলেটেড অ্যাসোসিয়েটেড আমরা অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। এর মধ্যে থেকে আসলে কিন্তু পরীক্ষায়, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। এর বাইরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এর বাইরে উৎপত্তি থেকে আর কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। মধুমাস বলতে, মধুমাস বলা হয় কোন মাসকে? মধুমাস বলা হয় কোন মাসকে? কমেন্টে জানিয়ে দেন, মধুমাস বলা হয় কোন মাসকে? মধুমাস বলা হয় কোন মাসকে? সবাই কমেন্ট করেন, দেখতে পাচ্ছি দুইয়ের সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের দুইয়ের কাকলি হাসান সর্বপ্রথম কমেন্ট করেছে দুইয়ের বি, জ্যৈষ্ঠ মাস। দুইয়ের বি, তারপর কমেন্ট করেছে বাদল, তারপর কমেন্ট করেছে আমাদের আনমনা সোহানা, তারপর হচ্ছে শরীফা আক্তার, নাসরিন সুলতানা, তারপর হচ্ছে আমাদের জেবা জান্নাত, সঞ্জিদা পাটোয়ারি, তারপর হচ্ছে আমাদের মহামায়া, মৌসুমী, মেঘলা, জেবা জান্নাত, লাইলানুর আক্তার, অনিক তারফদার, তারপর অন্তু বারুই আমাদের সাথে কারেক্ট অ্যান্সার করেছে আমাদের নাজমিন নাহার, হিমু, তারপর কি সিফাত আরা কনিকা, হিমু খাতুন, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, পায়েল চৌধুরী, জেবা জান্নাত, রোদেলা রোজ, রুমকি আতিক হাসান, হেলেন কিলার, তারপর হচ্ছে নূর নাহার, সিনথিয়া খান। ঠিক আছে, আচ্ছা একজন কমেন্ট করেছে আপনারা কোন ব্যাচের স্টুডেন্ট, একটু কমেন্ট করে জানাবেন। আপনি কোন কোচিং এর সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে আমাদের প্রতিদিন ক্লাস হয় এবং এখানে সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, আপনি কোথায় সেটা অবশ্যই কমেন্ট একটু জানিয়ে দেবেন, কেমন? ওকে, সো তারপর আমাদের রুফাইদা জাহান আরওয়া আমাদের, আপনি অবশ্যই সিনথিয়া খান, আপনি অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানান আপনি কোন ব্যাচের স্টুডেন্ট এবং কোন শাখার স্টুডেন্ট। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, সো হচ্ছে কারেক্ট আনসার জ্যৈষ্ঠ মাস, মধুমাস বলা হচ্ছে জ্যৈষ্ঠ মাসকে। ওকে, সো চলেছি পরের প্রশ্ন। বাংলাদেশের 5 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? বাংলাদেশের 5 টাকার কয়েনে, বাংলাদেশে 5 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? সবাই কমেন্টে জানিয়ে দেন। ওকে, একজন কমেন্ট করছে আপনাদের ব্যাচে ভর্তি হতে চাই হেলেন আক্তার, আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ, আমাদের আপনার ইনবক্সে যোগাযোগ করবেন, কেমন, যারা আমাদের স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি হতে চান। ওকে, আচ্ছা বাংলাদেশের 5 টাকার নোটে কোন মসজিদে, সবাই কারেক্ট অ্যান্সার করেছে দেখি। তিনের সর্বপ্রথম অ্যান্সার যিনি করেছে, তিনের সর্বপ্রথম অ্যান্সার করেছে, তিনের দেখতে পাচ্ছি সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের এখানে অনেকে, তিনের সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের নাসরিন সুলতানা, নাসরিন সুলতানাকে তিনের ডি কমেন্ট করেছে কুসুম্বা মসজিদ, তিনের তারপর আমাদের সেকেন্ড কমেন্ট করেছে মোহনা, থার্ড কমেন্ট করেছে মুসলিমা মেঘলা, তারপর কমেন্ট করেছে নুরি তানজিলা নিশা। ওকে, তারপর হচ্ছে আমাদের শরীফা আক্তার বাদল, তারা কিন্তু সবাই আমাদের কমেন্ট করেছে। ওকে, আর আপনারা যারা আমাদের অ্যাডমিশন, নার্সিং অ্যাডমিশনের সুপার সাজেশন ব্যাচ, যেটা আমাদের আগামী 50 দিন, আপনাদের আগামী 50 দিনে সুপার সাজেশন এক্সাম ব্যাচ প্লাস
ক্লাস, সেখানে আপনারা যারা ভর্তি হতে চান, এবং গত বছর আমাদের প্রায় 450 জন এই সুপার সাজেশন ব্যাচ থেকে ইনশাল্লাহ চান্স পেয়েছে। আপনারা স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, তারপর দেখেন এই যে আমাদের 5 টাকার নোটে এক পাশে রয়েছে কুসুম্বা শাহী মসজিদ এবং অন্য পাশে রয়েছে আচ্ছা, এখন তো টাকা আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, এটা হয়তো এখন পরিবর্তন হবে, তাই না? ওকে। আচ্ছা, তারপর দেখেন 1 টাকার যে নোটটা আছে, আমাদের যে 1 টাকার নোট আছে, সেই 1 টাকার নোটে হচ্ছে এক পাশে জাতীয় প্রতীক আছে আর এক পাশে হচ্ছে আমাদের 3 চিত্রল হরিণ। যদি পরীক্ষায় আসতো, যদি পরীক্ষায় আসতো যে বা বাংলাদেশের যে 1 টাকার যে মুদ্রাটি বা 1 টাকার যে নোটটা আছে, সেই নোটে কিসের ছবি আছে? সো এক পাশে জাতীয় প্রতীক, ওকে, আমাদের যে জাতীয় প্রতীক, আর একটা হচ্ছে আমাদের 3টি চিত্রল হরিণ, ঠিক আছে? তারপর দেখেন এখানে আর কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে 2 টাকার নোটে কি কি আছে? 2 টাকার নোটে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার আর এক পাশে কি দোয়েল পাখি, ঠিক আছে? এটা 2 টাকার নোট। 10 টাকার নোটে কি আছে? বাইতুল মোকাররম, জাতীয় সংসদ ভবন। তারপর হচ্ছে 20 টাকার নোটে ছোট সোনা মসজিদ। যদি পরীক্ষায় আসতো যে বাংলাদেশে 20 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? ছোট সোনা মসজিদ, ঠিক আছে? ওকে। তারপর 50 টাকার যে নোটটা আছে সেখানে জাতীয় সংসদ ভবনে দেখেন, এরা কিন্তু প্রত্যেক টাকায় হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, এটা হয়তো পরিবর্তন হয়ে যাবে। এটা আপনাকে নতুন নোট যদি আপনার পরীক্ষার আগে আসে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের আচ্ছা, এই যে নিচে আপনারা একটা স্ক্রল দেখতে পাচ্ছেন যে নার্সিং ভর্তি পরীক্ষা, আপনারা যারা আছেন, যারা সুপার সাজেশন ব্যাচে ভর্তি হবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে। আর আপনারা যারা হচ্ছে আমাদের সিনিয়র স্টাফ নার্স, 842 জন যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দিয়েছে, সেই নিয়োগে আমাদের যে স্পেশাল ব্যাচের ক্লাস ইতিমধ্যে শুরু হয়েছে, সেই স্পেশাল ব্যাচে আপনারা যারা ভর্তি হবেন, নিচে স্ক্রলে দেখছেন যে একটা স্ক্রলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ওকে। তারপর আসি যে 100 টাকার নোটে হচ্ছে তারা মসজিদ, আর 50 টাকার নোটে হচ্ছে বাগা মসজিদ। আপনারা মাথায় অবশ্যই মনে রাখবেন, 5 টাকার নোটে হচ্ছে কুসুম্বা মসজিদ। সবাই নোট করে রাখেন, 5 টাকার যে নোটটি আছে সেখানে হচ্ছে কুসুম্বা মসজিদ, 20 টাকার যে নোট আছে সেখানে হচ্ছে সোনা মসজিদ, 50 টাকার নোটে হচ্ছে বাগা মসজিদ, আর 100 টাকার নোটে হচ্ছে তারা মসজিদ। ক্লিয়ার? এর বাইরে কিন্তু পরীক্ষায় আর কিছু আসবে না। যদি নোটে কোন মসজিদ, কোন নোটে কোন মসজিদ আছে সেটা হচ্ছে, আবার বলি, 5 টাকার যে 5 টাকার যে নোটটা আছে সেটা হচ্ছে কুসুম্বা, 20 টাকার যে নোটটি আছে সেখানে হচ্ছে, সরি, 10 টাকার যে নোটটি আছে সেই নোটটি হচ্ছে বাইতুল মোকাররম। 10 টাকার যে নোটটা আছে সেটি হচ্ছে বাইতুল মোকাররম। লিখে রাখেন, 10 টাকার নোটে যে ছবিটা আছে মসজিদের সেটি হচ্ছে বাইতুল মোকাররম। 20 টাকার যে নোটটি আছে সেখানে ছোট সোনা মসজিদ, ঠিক আছে? 50 টাকার যে নোটটি আছে সেটি হচ্ছে বাঘা মসজিদ, যেটা রাজশাহীতে, ঠিক আছে? রাজশাহীর বাঘা মসজিদ। তারপর 100 টাকার নোটে হচ্ছে তারা মসজিদ, ওকে। আচ্ছা, এইগুলো কিন্তু আছে। তারপর দেখেন এই 200 টাকার, আচ্ছা, তারপর 500 টাকার নোটে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ ছিল আগে, আর এক পাশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে, আর 1000 টাকার নোটে হচ্ছে জাতীয় সংসদ ভবন এবং কার্জন হলের ছবি আছে। কার্জন হল কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই কার্জন হলটা কোথা থেকে আসছে? যে লর্ড কার্জন 1905 সালে যিনি বঙ্গভঙ্গ করেছিলেন, ঠিক আছে? ওকে। সো এই যে কার্জনের নামে একটা হল আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ক্লিয়ার? ওকে। সো চলে যাচ্ছি এখন পরের প্রশ্ন। আচ্ছা, আপনারা সবাই কমেন্ট করবেন, আমি চাই যে আপনারা সবাই, আর আমরা কিন্তু বিস্তারিত আপনাদের কমেন্টের পাশাপাশি কিছু বিস্তারিত কোন সিন, তারপর হচ্ছে, আচ্ছা, আপনি হয়তো অ্যাড হতে পারেন নাই, ঠিক আছে? আপনি আমাদেরকে ফোন দেন, আপনি যে আমাদের স্কলে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেন আপনি, ঠিক আছে? ওকে। হয়তো আপনি অ্যাড হতে পারেন না, কারণ প্রতিদিনই আমাদের ক্লাস হচ্ছে। আপনাকে মনে হয় গ্রুপে অ্যাড করা হয়নি, বা আপনি আমাদের গ্রুপে যোগাযোগ করেন। আপনার নাম্বার তো আছে, আপনি নাম্বারে যোগাযোগ করেন একটু, ওকে। ওকে। সো আপনি কোন ব্যাচে সেটা একটু অবশ্যই জানিয়ে দেবেন, ঠিক আছে? আপনি অনলাইনে কোথাকার স্টুডেন্ট বা কিসের স্টুডেন্ট সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, না? আচ্ছা, সো আপনি এই নাম্বারে যোগাযোগ করতে হবে, কেমন? ওকে।
হ্যালো আসসালাম। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে রাখেন। আপনি নিয়োগের নতুন বেচেন না? ওকে, ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপে নক দেন আবার। ওকে, দেখেন ৩ নাম্বার, বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে অবস্থিত? পদ্মা, রূপসা, কর্ণফুলী, গোমতী। পদ্মা, রূপসা, কর্ণফুলী, গোমতী। সবাই কমেন্টে জানান, সবাই কমেন্টে জানান। ওকে, সো বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তীরে দেখতে পাচ্ছি? আসলে আপনারা কমেন্ট করার সময় অবশ্যই নাম্বার দিয়ে দেবেন, যে 4 দিয়া আপনি লিখবেন যেটা কারেক্ট, তাহলে বুঝতে সুবিধা হয়। সবাই অ্যান্সার করেছে, সো 4 দিয়ে লিখবেন এ বি সি কোনটা হবে এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, 4 গ শারমিন আক্তার সর্বপ্রথম অ্যান্সার করেছে। আমাদের জেবা জান্নাত আছে, মোহনা ইসলাম, মিম আছে আমাদের সাথে, ঠিক আছে? মিম আছে, তারপর হচ্ছে আমাদের কাকলি হাসান, জান্নাতুল হেলেনা, রোদেলা রশি, রুমকি আছে আমাদের সাথে, সেও আনসার করেছে। ওকে, রোদেলা, তারপর হচ্ছে তন্নি সাহা, তন্নি সাহার পরে আছে আমাদের শুকতারা, নাজমুন, সিনথিয়া, মরিয়ম, সাবিহা, অনেকে, ফারিয়া সাথী। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি। ওকে, আপনার যদি ক্লাস করতে কারো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে আমাদেরকে ইনবক্স করবে না, অথবা যে নাম্বারটি আছে স্কলে সেই নাম্বারে অবশ্যই 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 যোগাযোগ করবেন, কেমন? ওকে, আর আপনারা অ্যাডমিশনের কারা কারা আছেন যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছেন, আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। কোন কোর্সে, ডিপ্লোমা না বিএসসি আবেদন করছেন কিনা সবকিছু, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। বাংলাদেশের প্রথম টানেল হচ্ছে আমাদের 4 সি, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সেটা হচ্ছে কোথায়? চট্টগ্রাম। যদি পরীক্ষা আসে কর্ণফুলী নদী কোথায় অবস্থিত? চট্টগ্রাম। কর্ণফুলী নদী কোথায় অবস্থিত? চট্টগ্রাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো হচ্ছে এটা 2023 সালে 28 অক্টোবর উদ্বোধন হয়। 2023 সালে 28 অক্টোবর। এর মোট মোট দৈর্ঘ্য যদি পরীক্ষা আসে, যে কর্ণফুলী টানেল যেটি আছে তার মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। 9.39 কিলোমিটার, ঠিক আছে? আর মূল টানেলের দৈর্ঘ্য 3.315, 315, 3.315 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। জিব্রাল্টার প্রণালী কোথায়, কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? দেখেন, এই যে প্রণালী দিয়ে কিন্তু প্রতি বছরই একটা না একটা পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এই যে প্রণালীর কাজ কি? প্রণালী হচ্ছে দুটি জলরাশিকে এক করে, সংযুক্ত করে এবং দুটি দেশকে বিচ্ছিন্ন করে। এটা হচ্ছে প্রণালীর ফাংশন বা প্রণালীর কাজ। সো এই দেখেন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? ছয়ের সর্বপ্রথম অ্যান্সার দেখতে পাচ্ছি আমি, মোহনা ইসলাম ছয়ের এ কমেন্ট করেছে। মরক্কো, স্পেনও এখানে, আচ্ছা একটু বানান আছে। ভাইয়া, প্রিলির এক্সাম বই হচ্ছে আমাদের, আপনারা যারা আমাদের বইটা নিবেন প্রিলি এক্সামের, আমাদের নতুন বইটা কাজ চলতেছে ইনশাল্লাহ। ওকে, ওকে, সো দেখেন জিব্রাল্টার প্রণালী গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো আছে, তো এর মধ্যে হচ্ছে আপনার এই যে আপনার পরীক্ষা আসছে কি, যে জিব্রাল্টার প্রণালী, এটি হচ্ছে কাকে কাকে ভাগ করছে দেখেন। স্পেন, কি বলছে, ছয়ের এ, ইয়েস, স্পেন ও
মরক্কো। এছাড়া আমাদের আর যে গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো আছে যেগুলো হচ্ছে পরীক্ষায় অনেক বেশি আসে আপনাদের, এগুলো একটু পড়তে হবে। কেমন? এগুলো একটু পড়তে হবে। তো এর মধ্যে হচ্ছে আমাদের দেখেন কি আছে? এর মধ্যে হচ্ছে আমাদের পক প্রণালী যেটা সবথেকে বেশি আসে, পক প্রণালী যেগুলো হচ্ছে আচ্ছা, আচ্ছা এই যে দেখেন এই যে জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে? স্পেন ও মরক্কো। কিন্তু এখানে যদি পরীক্ষা আসতো যে জিব্রাল্টার প্রণালী হচ্ছে আরো কাকে বিভক্ত করছে, সেটা হচ্ছে আফ্রিকা ও ইউরোপ। ঠিক আছে, এই যে স্পেন হচ্ছে ইউরোপের কান্ট্রি আর মরক্কো হচ্ছে আফ্রিকার। ঠিক আছে, তো এই দুইটা মহাদেশকেও কিন্তু ভাগ করছে এই জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, ওকে। তো এর মধ্যে পক প্রণালীটা সব থেকে বেশি আসে। ঠিক আছে, ওকে। ওই দেখতো আমাদের যে সিনথিয়া নামে এক মেয়ে কমেন্ট করছে, সেটা সে নাকি ক্লাস করতে পারে না, ওর একটু ইনবক্স করতো। আচ্ছা সিনথিয়া, তোমরা হচ্ছে আমাদের সাথে সরাসরি ফোন দাও, যে নাম্বারটি আছে। হয়তো তোমরা গ্রুপে জয়েন হতে পারো নাই, এই জন্য হয়তো ক্লাস পাচ্ছ না। তোমরা একটু সবাই জানাও, ওকে। তোমরা অবশ্যই কমে ওই ওই নাম্বারে, এই যে লাস্টে 71 যে নাম্বারটা আছে, সেই নাম্বারে তোমরা এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এখনই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো, কেমন? ওকে, ওকে। সো হচ্ছে তোমরা এখনই মেসেজ করে জানাও। তোমরা অবশ্যই যারা হচ্ছে আমাদের, তোমরা যারা ভর্তি হয়েছে কিন্তু ক্লাস তো চলতেছে, তোমরা যারা ক্লাস পাচ্ছ না, তোমরা অবশ্যই এই যে লাস্ট 71 সেই নাম্বারটা একটু অবশ্যই এখনই একটু মেসেজ করো, এখনই মেসেজ করো। আমরা এখনই তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি ক্লাসের গ্রুপে, ওকে। আচ্ছা, তো দেখেন এই যে পক প্রণালী, আপনারা একটু কমেন্টে জানান তো পক প্রণালী কোন দুটি দেশকে বিভক্ত করেছে। এখন আপনাদের একটু কুইজ ধরি, আপনারা একটু কমেন্টে জানান যে প্রণালী দিয়া যদি হচ্ছে, আর প্রণালীর কাজ কি? প্রণালীর কাজ হচ্ছে দুটি জলরাশিকে সংযুক্ত করা এবং দুটি দেশ অথবা মহাদেশকে বিভক্ত করা বা বিচ্ছিন্ন করা। সো এটা হচ্ছে প্রণালীর কাজ। প্রণালীর কাজ কি আপনার ফাংশন বুঝতে পারছেন? সো কাকলি হাসান সে কমেন্ট করেছে ইন্ডিয়া ও শ্রীলঙ্কাকে ভাগ করেছে পক প্রণালী এবং সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে পক প্রণালীর নিচের কোন দুইটি জলরাশিকে এক করেছে বা সংযুক্ত করেছে, সেটা হচ্ছে ভারত মহাসাগর ও আরব, এটা হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, আচ্ছা। এখন আপনারা কি জানেন বেরিং প্রণালী যেটি আছে সেটা কোন দুটি দেশকে ভাগ করেছে? বেরিং প্রণালী বা এবং কোন সাগরকে সংযুক্ত করেছে? কে কে জানেন বেরিং প্রণালী? কে কে জানেন বেরিং প্রণালী? এই বেরিং প্রণালী হচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকা, এশিয়া মহাদেশ ও উত্তর আমেরিকা মহাদেশকে ভাগ করেছে এবং কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সেটি হচ্ছে উত্তর সাগর ও বেরিং সাগরকে, ওকে। তারপর আচ্ছা, তাসনুবা জেরিন, যারা ক্লাস করতে পারো না সবাই সবাই আমাদের একটু, কারণ আমাদের ওই ব্যাচে স্টুডেন্ট অনেক বেশি, তোমরা হচ্ছে অবশ্যই আমাদের এই যে নাম্বারটি স্ক্রলে যাচ্ছে, তোমরা এই নাম্বারে অবশ্যই এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেমন? আচ্ছা, আর আমাদের তোমরা যারা নতুন স্টুডেন্ট যারা আছো স্পেস আমাদের সুপার সাজেশন ব্যাচের, এবং তোমরা যারা এক্সাম দিতে পারছো না, এক্সাম বলতে যেহেতু আমাদের এক্সামটা সচরাচর নর্মাল ওয়েতে হয় না, আমাদের এক্সামটা ওয়েবসাইটে হয় এবং সেখানে একদম আমরা পরীক্ষার মতো হুবহু সিস্টেমে কিন্তু এক্সাম নিয়ে থাকি, যেখানে একটা টাইম ডিউরেশন থাকে, যে তোমাকে 60 মিনিটের ভিতরে 100 মার্কের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সো এটা একটু অনেকের জন্য এটা টাফ হয়ে যায়, এবং সেখানে যেহেতু একটা লগ ইন করতে হয়, সাইন আপ করে এক্সামটা দিতে হয়, কারণ কিছু কোয়ালিটি আমরা অ্যাসিওর করতে চাই। ঠিক আছে, আমরা কিছু কোয়ালিটি অ্যাসিওর করতে চাই বা কোয়ালিটি মেনটেন করতে চাই। ঠিক আছে, সো এই জন্য আমাদের ওয়েবসাইটে অনেকেই হচ্ছে, যেহেতু অনেকে কখনোই সে ওয়েবসাইট বা অ্যাপস ইউজ করে না, এই জন্য হচ্ছে তাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এগুলো সলভ করে দেব। তোমরা হচ্ছে অবশ্যই, এই দেখেন রুফাইদা জাহান আরওয়া, সে বলেছে 4টা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত, কিন্তু যারা 4টা পরীক্ষা করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কেমন? ওকে, কমেন্ট।
আচ্ছা, তো হচ্ছে ক্লাস করতে আচ্ছা এর মধ্যে ভর্তি ফি কত এই কোচিং এ? হ্যাপি আক্তার, তুমি হচ্ছে আমাদের এখানে নাম্বারে যোগাযোগ করো। এখানে আমাদের সুপার সাজেশন ব্যাচ হচ্ছে মাত্র ১,০০০ টাকা। সুপার সাজেশন ব্যাচ যেটা নার্সিং অ্যাডমিশন কোচিং এর নার্সিং ভর্তি পরীক্ষা, যেটা মাত্র ৫০ দিন বাকি আছে। এখানে তোমরা ৩০টা সুপার সাজেশন ক্লাস পাবে এবং টোটাল ১০০টা এক্সাম পাবে। অলরেডি কিন্তু এখান থেকে ৪টা এক্সাম হয়ে গেছে, কেমন? ওকে, সো তোমরা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করো, কেমন? ওকে, সো তারপর দেখেন আর যে প্রণালী আছে যেটা বেরিং প্রণালী। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এই যে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী যেটা হচ্ছে সুমাত্রা এবং মালয়েশিয়া এই দুইটা দেশকে বিভক্ত করছে, হ্যাঁ? মালাক্কা প্রণালী হচ্ছে সুমিত্রা এবং মালয়েশিয়া এই দুইটি দেশকে বিভক্ত করেছে এবং বঙ্গোপসাগর ও জাভা সাগরকে এক করেছে। তারপর হচ্ছে আমাদের ফ্লোরিডা প্রণালী যেটা ফ্লোরিডা ও কিউবাকে ভাগ করেছে। তারপর হচ্ছে আমাদের ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল হচ্ছে পাড়ি দেয়, তাই না? আমরা সবাই দেখি যে ইংলিশ চ্যানেলে সাঁতার কাটে। ওকে, তারপর রেকর্ড করেছে। এই যে ইংলিশ চ্যানেল সেটা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সকে ভাগ করেছে। আরেকটা পরীক্ষা আসে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে আরব এবং ইরানকে পৃথক করেছে, ঠিক আছে? ওকে, আর বসফরাস প্রণালী এশিয়া এবং ইউরোপকে ভাগ করেছে, কেমন? ওকে, আচ্ছা, আর বিভিন্ন খাল নিয়ে, আন্তর্জাতিক বিভিন্ন খাল নিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে তোমার কি হচ্ছে যে কমেন্টগুলো দেখতো। ওকে, তারপর হচ্ছে সুয়েজ খাল। দেখেন আন্তর্জাতিক যে খালগুলো, সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। সুয়েজ খাল মিশরে অবস্থিত। পানামা খাল যুক্তরাষ্ট্রে অবস্থিত। ওকে, ও এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। গ্রান খাল চীনে অবস্থিত। কিয়েল খাল জার্মানিতে অবস্থিত। এই আন্তর্জাতিক খাল নিয়ে যদি পরীক্ষা আসে, এই চারটার বাইরে আর কিছু আসবে না। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন ২০২৩ সালে সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? ২০২৩ সালে সাহিত্য পুরস্কার ইয়ন ফসে, লুইস ফ্লুক। আচ্ছা, আপনারা এই প্রশ্ন আসবে না এখন পরীক্ষায়। আপনারা বলেন যে ২০২৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পেয়েছে? এটা পড়তে হবে না। আপনারা সবাই কমেন্ট করেন যে ২০২৪ সালে চিকিৎসায় চিকিৎসায় নোবেল পুরস্কার কে পেয়েছে? অলরেডি ৭ এর কমেন্ট। প্রণালী বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, প্রণালী বলতে হচ্ছে আপনার প্রণালী হচ্ছে যে একটা খাল বা একটা নদী, যে নদীটা আরো দুইটা নদীকে অ্যাডজাস্ট করছে বা দুইটা নদীর সাথে মিলাই দিছে। মনে করেন একটা রাস্তা। ওকে, তো অনেক সময় বন্যার সময় রাস্তা ভেঙে যায় না? তো এই যে ভিতরের এই রাস্তার ভিতরের পাশের পানি এবং বাইরের পাশে পানি রাস্তাটা ভেঙে এক হয়ে গেল। মনে করেন এইটা একটা প্রণালী। দ্যাট মিনস দুই পাশের দুইটা জলরাশিকে, এই প্রণালীর কাজ হচ্ছে দুই পাশে দুইটা জলরাশিকে এক করা এবং ওই যে রাস্তাটা ভেঙে গেল এক পাশের রাস্তা এবং আরেক পাশের রাস্তা, সেই দুইটা দেশকে আলাদা করে ফেলছে। এটা হচ্ছে প্রণালী। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, একজন ও আচ্ছা আচ্ছা, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেখানে হচ্ছে শুধু অ্যাডমিনরা কমেন্ট করে। ওকে, এটা এটা এখন ওপেন করে দেওয়া হবে, আপনারা সেখানে কমেন্ট করতে পারবেন না। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, আপনারা তো এটার অ্যান্সার করেন নাই যে ২০২৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পাইছে? ২০২৪ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার, ২০২৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পেয়েছে? ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। ইয়েস, ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে এবং তারা হচ্ছে মাইক্রো আরএনএ। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। পরীক্ষা যদি আসে আরএনএ এর ফুল মিনিং কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ এর ফুল মিনিং কি? ডিএনএ এর ফুল মিনিং কি? ডিএনএ এর ফুল মিনিং হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো কারেক্ট অ্যান্সার ভিক্টর অ্যামব্রোস। যদি পরীক্ষা আসে, যেহেতু আমরা মেডিকেল সেক্টরে, সো মেডিকেল সেক্টরে এই সাধারণ জ্ঞানটা আসতে পারে যে ভিক্টর যে নোবেল পুরস্কার, যে চিকিৎসা নোবেল পুরস্কার কে পাইছে? ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। ওকে, দুইজন পাইছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। বর্তমানে বাংলাদেশ শিশুদের বিনামূল্যে কয়টি রোগের টিকা দেয়া হয়? বর্তমানে বাংলাদেশে শিশুদের বিনামূল্যে কয়টি রোগের টিকা দেয়া হয়?
সবাই কমেন্ট করে জানান বর্তমানে বাংলাদেশে বিনামূল্যে কয়টি রোগের টিকা দেয়া হয়? এই ইপিআই থেকে কিন্তু অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে। এক্সপান্ডেন্ট প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। ইয়েস, সবাই বলছে 8 এর সি 10টি। হ্যাঁ, 10টি। 10টি রোগের জন্য 7টি টিকা। 10টি। সো কারেক্ট আনসার হচ্ছে 10টি। সো 8 এর কারেক্ট আনসার হচ্ছে গ, 10টি। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। বাঙালি জাতির মুক্তির সনদ এগুলো যদি এখন পরীক্ষা আসবে না। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ কোনটি? কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ কোনটি? জাপান, চীন, ভুটান, কানাডা। সবাই 10 নাম্বার কমেন্ট করে জানান। আর আপনারা যারা জয়েন করেছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করেন, অথবা আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনারা সবাই হচ্ছে কমেন্টে কারেক্ট অ্যান্সার জানান এবং অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দেন। আর তোমরা যারা ক্লাস করতে পারছো না অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে এখন কমেন্ট করা যাচ্ছে, তোমরা সেখানে জানাও। কারণ হচ্ছে রেগুলার ক্লাস এবং এক্সাম কিন্তু সবই হচ্ছে, যেহেতু তোমরা হয়তো অনেকে ওয়েবসাইটে ঢুকতে পারছো না, এই জন্য তোমরা এগুলো সলভ করে নাও। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে অবশ্যই জানিয়ে দাও। ওকে, 10-এর গ অ্যান্সার করেছো তোমরা ভুটান। সবাই অ্যান্সার করতে থাকো। সবাই দেখতে পাচ্ছি অনেক কমেন্ট আসছে। সো সবাই, আমি চাই যে তোমরা এই মুহূর্তে যারাই আছো আমাদের সাথে সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করতে থাকো। সবাই, আমি চাই যে তোমরা সবাই সবার কমেন্ট করতে হবে। তাহলে প্রতিদিন আমরা তোমাদের জন্য এই কুইজ ক্লাসগুলো নিব, যাতে করে তোমাদের একটা প্রশ্নের সাথে দেখবা যে আরো 50টা প্রশ্ন সলভ হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, এটা করলে কিন্তু তোমরা অবশ্যই ভালো কিছু শিখতে পারবা। প্রতিটা ক্লাসেই আমাদের নতুন কিছু থাকবে। ওকে, আচ্ছা। তো এই যে কার্বন, দেখো কার্বন প্রভাব মুক্ত, এখান থেকে আরো কিছু পরীক্ষায় তোমরা জয়নব খাতুন অনেকেই মেনশন করেছে তার বন্ধুদের, হাসি আক্তার সিমলা সেও তার বন্ধুদের মেনশন করেছে। তোমরা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও আর ক্লাসটি শেয়ার করে দাও। আর এই যে কার্বন কার্বন প্রভাব মুক্ত শিশুর নাম কি, এমন একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা এটা কি হবে কারেক্ট অ্যান্সার একটু কমেন্টে জানিয়ে দাও। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে 3-0 থিওরি, এর মধ্যে কিন্তু 0 নিট কার্বন একটা আছে, তাই না? এই যে 3-0-র মধ্যে তোমরা সবাই বন্ধুদের, এই যে আমাদের তন্নি সাহা তার বন্ধুকে মেনশন করেছে, আমাদের ইমরুজ মেঘলা ইভা, সুরভি আক্তার তার বন্ধুকে মেনশন করেছে। থ্যাংক ইউ ইভা, তোমাকে তোমার বন্ধুকে মেনশন করেছে। আদাবি, হ্যাঁ, মুক্তা মনি সে বলেছে যে কার্বন প্রভাব মুক্ত শিশুর নাম হচ্ছে আদাবি। ওকে, আর তন্নি সাহা তার বন্ধুকে মুন চৌধুরীকে মেনশন করেছে, পায়েল চৌধুরী তার বন্ধুকে মেনশন করেছে। ওকে, সো সবাই বন্ধুকে মেনশন করে দেয়। স্বর্ণা হালদার তার বন্ধুকে মেনশন করেছে। ইয়েস, আর কার্বন প্রভাব মুক্ত দেশ হচ্ছে সর্বপ্রথম দেশ হচ্ছে কার্বন প্রভাব মুক্ত সর্বপ্রথম দেশ হচ্ছে ভুটান। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে 0 নেট কার্বন, ওকে, এটাও কিন্তু যে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নির্গমন। ওকে, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের 3-0। আর এই যে 3-0 তত্ত্বের যে প্রবক্তা, যদি পরীক্ষা আসে 3-0 তত্ত্বের প্রবক্তার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনুস। এর প্রথম ঘোষণা হয় 28 জুন 2015 সালে। 28 জুন 2015 সালে
28 জুন 2015 সালে প্রথম ঘোষণা করা হয়। যদি পরীক্ষা আসে এই 3-0 থিওরি প্রথম ঘোষণা করা হয় কত সালে, কত তারিখ, সেটা 28 জুন 2015। অনেকেই বন্ধুদেরকে মেনশন করেছে, স্বর্ণা হালদার, আয়েশা সিদ্দিকা, তন্নি সাহা, অনেকে কিন্তু বন্ধুদেরকে মেনশন, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা এখনো সে বন্ধুদেরকে মেনশন করনি ক্লাসে, সবাই বন্ধুদেরকে মেনশন করো। পাশাপাশি হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও যারা পরে জয়েন করেছো। আর এই 3-0 থিওরি নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, তার নাম হচ্ছে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস। ওকে, আচ্ছা। আর এই গ্রন্থটি প্রকাশিত হয় 2017 সালে। ওকে, আর বিশ্বের জিরো কার্বন, দেখো বিশ্বে কার্বন প্রভাব মুক্ত দেশ হচ্ছে কয়টা? 4টা। দেখো এই যে কার্বন প্রভাব মুক্ত বা কার্বন নিয়ে পড়ার সময় আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে সলভ করে ফেললাম। এখানে আরেকটা জিনিস জেনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? ওকে, তো হচ্ছে তোমরা বিশ্বের যে জিরো কার্বন বা কার্বন প্রভাব মুক্ত যে দেশ আছে, এই দেশ হচ্ছে মোট 4টি। 1 নম্বর হয়েছে ভুটান, যেটা এই পরীক্ষায় এই যে এখন মাত্র তোমরা কোশ্চেন আনসার করলা। পরে হয়েছে কি সুরিনাম, 2 নম্বর দেশ সুরিনাম, 3 নম্বর দেশ হচ্ছে পানামা, আর 4 নম্বর দেশ হচ্ছে মাদাগাস্কার। এই 4টা দেশ হচ্ছে কার্বন প্রভাব মুক্ত বিশ্বের। এই 4টা দেশ হচ্ছে কার্বন প্রভাব মুক্ত। কোন 4টা? ভুটান, সুরিনাম, পানামা এবং মাদাগাস্কার। ক্লিয়ার? তো সবাই নোট করে রাখো, কারণ 3 জিরোস নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই অবশ্যই। ওকে, তোমরা এই যে তোমরা যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, তোমরা এই স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করো, সেই নাম্বারে যোগাযোগ করো, কেমন? ওকে, আর প্রথম হচ্ছে ভুটান। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশে সংবিধান দিবস কবে? রুফাইদা জাহান আর ওয়া স্যার, একবার বলেন। ধূমপান মুক্ত দেশ না। আমরা পড়েছি কি 4টি নিট কার্বন মুক্ত দেশ। তুমি কি জানতে চাইছো? ওকে, যদি পরীক্ষা আসে, আচ্ছা তুমি চাচ্ছ কি যে ধূমপান মুক্ত দেশ কোনটা, তাই না? সো হচ্ছে ধূমপান মুক্ত হচ্ছে বিশ্বের প্রথম ধূমপান মুক্ত যে দেশ সেটি হচ্ছে ভুটান। ঠিক আছে, সেটি হচ্ছে কি ভুটান। ভুটান কেউ ধূমপান করে না, বুঝতে পারছো? ওকে, এই ভুটান হচ্ছে কি, ভুটান অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয়, স্বাধীনতার স্বীকৃতি দেয় ভুটান। ঠিক আছে, ভুটান অধিবেশনে নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষা। ওকে, আর এই দেশটা হচ্ছে হিমালয়ের পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভুটান একমাত্র দেশ যেখানে ধূমপান নিষিদ্ধ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি যে ফোন দিতাম, শুনছি একটু পরে ফোন দিচ্ছি, আমি ক্লাসে, তো ক্লাস থেকে বেরোই ফোন দিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো হচ্ছে সবাই কমেন্ট করতে থাকো। ইয়েস, 4 নভেম্বর। 4 নভেম্বর হচ্ছে আমাদের 1972 সালের কারেক্ট আনসার হচ্ছে আমাদের গ। 1972 সালে 12 অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করা হয়, যা 4 নভেম্বর গণপরিষদে কর্তৃক গৃহীত হয়। ঠিক আছে, আর সংবিধান কার্যকর করা হয় 1972 সালে 16 ডিসেম্বর থেকে। আর এই 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, আর 7 মার্চ হচ্ছে। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন একটা আসবেই। শোনো, মুক্তিযুদ্ধ, সংবিধান, এই দুইটা থেকে মাস্ট বি পরীক্ষায় প্রশ্ন আসবে, মাস্ট বি।
ও বলছে আমাদের জয়নব খাতুন বলছে কার্বন মুক্ত যে 4টি দেশের নাম বললেন সেই 4টি দেশের নাম আবার বলেন। 1 নাম্বার ভুটান, 2 নাম্বার সুরিনাম, ছয়রস্যকার রয়রস্যি নয়াকার ম, ভুটান, সুরিনাম, একটা পানামা আর একটা মাদাগাস্কার। ভুটান, সুরিনাম, পানামা, মাদাগাস্কার। এই তো জান্নাতুল ফেরদৌস জ্যোতি, সে অলরেডি জানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তন্নি সাহা, SMR আফরোজ, হেলেন কিলার আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে রোদেলা ইবনাথ নওরিন, সে মেহেদি হাসানকে মেনশন করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার সকল বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আজকে ক্লাসে, ঠিক আছে? সাবিহা, স্বর্ণা, সুমন, মরিয়ম, মারিয়া, ইসরাত জাহান, ফাহিমা, সুমাইয়া আক্তার, রিফ, শিপু রয়, আফরোজা হোসাইন, শুক্তারা, এনা, তানিয়া সুলতানা, তারপরে সুরাইয়া নাজনীন, সৌমি আক্তার, নূর, পারভিন আক্তার, সঞ্জিদা বর্ষা, মুক্তা মনি, মিম আক্তার, স্বর্ণা শিকদার, কাকুলি, শারমিন, জয়নব, জেবা, মৌসুমি, ইভা, মোয়ানা। মোয়ানা 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 একটা মুভির নাম, ঠিক আছে? মোয়ানা, এই যে মোয়ানা এটা একটা মুভির নাম। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। কনফুসিয়াস কি ছিলেন? কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস কে ছিলেন? এই কনফুসিয়াস ছিলেন হচ্ছে প্রাচীন চীন দেশের একজন, কি বলেন? তিনি হচ্ছে প্রাচীন চীন দেশের একজন প্রখ্যাত। তার আসল নাম হচ্ছে কি? কুংফুজু। তার আসল নাম হচ্ছে কুংফুজু। 12 ক সবাই হচ্ছে দার্শনিক। হ্যাঁ, তিনি একজন চীনের একজন প্রাচীন দার্শনিক ছিলেন, দার্শনিক, ঠিক আছে? চীনা দার্শনিক, ইয়েস, চীনা দার্শনিক। আমাদের দিলরুবা, দীপা, অন্তু বারই, লামিয়া আক্তার, ঝর্ণা, সঞ্জিতা বর্ষা, তাজরিন নেশা। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সুয়েজ খাল কোন দেশে? একটু আগে পড়াইছি, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? দেখেন, আন্তর্জাতিক খাল নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে কিন্তু আসবে না। আন্তর্জাতিক খাল নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে কিন্তু আসবে না। একটু আগে যেটা আপনাদেরকে পড়ালাম যে সুয়েজ খাল হচ্ছে মিশরে অবস্থিত, সুয়েজ খাল হচ্ছে মিশরে অবস্থিত, পানামা খাল হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? তারপরে যে গ্রান্ড খাল চীনে অবস্থিত, গ্রান্ড খাল হচ্ছে চিলে অবস্থিত, আর কিয়েল খাল হচ্ছে জার্মানিতে অবস্থিত। ওকে, তো একটু আগে বললাম না যে খাল, আন্তর্জাতিক খাল নিয়ে যদি পরীক্ষা প্রশ্ন আসে এই কয়টার বাইরে কোনো খাল নাই। একটা হচ্ছে সুয়েজ খাল মিশরে অবস্থিত, পানামা খাল যুক্তরাষ্ট্রে অবস্থিত, গ্রান্ড খাল চীনে অবস্থিত। ওই পেইড ব্যাচে এটা ওপেন করে দে সবার জন্য, সুপার সাজেশন পেইড ব্যাচ কে কি বলতে চায় দেখ। ওকে, আর আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন বা নার্সিং নিয়োগ পরীক্ষা দিবেন, আমাদের নার্সিং ভর্তি তো আর মাত্র 50 দিন বাকি আছে। আমরা আমাদের মোটামুটি ভালোই সময় আছে, 50 দিন। সো এই 50 দিনে আমরা সুপার সাজেশন এক্সাম প্লাস ক্লাসের মাধ্যমে আপনাদের ফুল একটা প্রিপারেশন, এবং গত বছরও, এবং আমরা সেই সুপার সাজেশনের যে এক্সামগুলো প্লাস যে ক্লাসগুলো আমরা নিব এর বাইরে থেকে কিছু আসবে না পরীক্ষা, একদম কনফার্ম গ্যারান্টি, এর মধ্যেই সব পাবেন ইনশাল্লাহ। ওকে, আর এটার ফি হচ্ছে মাত্র 1000 টাকা। আর আপনারা এই যে নাম্বারটি আছে স্কলে যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ। আর যারা আপনারা সরকারি নিয়োগের জন্য 842 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনারা ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে, সেখানে অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আজকে 9টায় আজকে দেওয়া হয়েছে না, গ্রুপে দেওয়া হয়েছে। ওকে, আপনারা হচ্ছে আমাদের পেইড বেসে কিন্তু ক্লাস আজকেও চলতেছে। সো আপনারা দ্রুত পেজে বা আমাদের যে স্কলের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সো সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত, ঠিক আছে? আর আমাদের পানামা খাল কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে, গ্রান্ড খাল চীনে, কিয়েল খাল জার্মানি। তো সবগুলো পড়াই দিলাম ইনশাল্লাহ। ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম ইউরো,
ডলার, পাউন্ড, ইয়েন। ইউরোপিয়ান ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে, সবাই কমেন্ট করে জানাও। সর্বপ্রথম অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি আমাদের 14 নম্বরে সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের 14 উর্মি তানজিনা উম্মে তানজিলা সে এসেছেন 842 জন নিয়োগ। ডেট কি পরিবর্তন হয়েছে? আবেদনের ডেট 5 তারিখ থেকে, এটা শুরু 28 তারিখ ছিল, এটা হচ্ছে 5 তারিখ থেকে আবেদন শুরু হবে। ঠিক আছে সিনিয়র স্টাফ নার্স। তো এটা সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের 14 আমাদের মুসলিমা মেঘলা কনগ্রাচুলেশন মুসলিমা মেঘলা, তুমি সর্বপ্রথম অ্যান্সার করেছো। তারপর হচ্ছে আমাদের জয়নব খাতুন, তারপর হচ্ছে আমাদের আর এন মতিউর রহমান, তারপর হচ্ছে আমাদের উম্মে তানজিনা না, তারপর হচ্ছে আমাদের মাহমুদা আক্তার, তারপরে হচ্ছে আমাদের তন্নি সাহা, তারপর নাসরিন সুলতানা, তারপর জেবা জান্নাত, তারপর হচ্ছে ওসমান, তারপর হচ্ছে আমাদের সুরাইয়া নাজনীন, তারপর হচ্ছে পূর্ণিমা আবু মুসা, তারপর হচ্ছে আমাদের জেবা জান্নাত, তারপর রেবেকা ইসলাম, আফরোজা হোসাইন, ওকে, ইয়াসমিন, ইনা। তো সবাই থ্যাংক ইউ সো মাচ কারেক্ট আনসার করার জন্য। চলেছি পরের প্রশ্ন, আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? ও এখানে বানানটা ভেঙে গেছে। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন, ভেনিস, জেনেভা, প্যারিস। এই যে জেনেভা শহরটি কোথায়? সুইজারল্যান্ডে অবস্থিত। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার বা সদর দপ্তর, সেটা হচ্ছে জেনেভাতে অবস্থিত। বারবার পরীক্ষায় প্রশ্ন আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কারণ যেহেতু তোমরা স্বাস্থ্যেরই লোক হবা বা স্বাস্থ্যেই আন্ডারেই তোমরা, সো এটা 15 আইফেল টাওয়ার 15 সর্বপ্রথম অ্যান্সার করছে দেখতে পাচ্ছি 15 রুফাইদা জাহান আরোয়া। তুমি অবশ্যই তোমার অ্যান্সারের আগে নাম্বারটা দিয়ে দেবে, তাহলে আমাদের আসলে কাউন্ট করতে একটু সুবিধা হয়। ঠিক আছে 15 দেখতে পাচ্ছি 15 সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের জয়নব খাতুন। দেখেন জয়নব খাতুন। আচ্ছা 14 কারেক্ট অ্যান্সার ছিল আমাদের ইউরো। ইউরো হচ্ছে 14 কারেক্ট অ্যান্সার ছিল ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা। তোমরা অবশ্যই মুদ্রা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, মুদ্রা দিয়ে বিভিন্ন দেশের মুদ্রার নাম। ওকে গুরুত্বপূর্ণ দেশ, তো এর মধ্যে তোমরা এশিয়া মহাদেশেরটা খুব ভালো করে পড়বা, এশিয়া মহাদেশেরটা খুব ভালো করে জেনে নিবা, কেমন? ওকে আর এবার কিন্তু 60 থেকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে, 60 থেকে অবশ্যই। আর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে আমাদের প্যারিসে আইফেল টাওয়ার অবস্থিত। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, যেটাকে বলি আমরা COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে? স্পেন, ব্রাজিল, ইতালি, মিশর। সবাই কিন্তু অ্যান্সার ইতিমধ্যে তোমরা করে দিয়েছো। 16 নাম্বার ব্রাজিল, সবাই কমেন্ট করেছে বি ব্রাজিল। ওকে সো 16 ক সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের হচ্ছে মুসলিমা। তারপর হচ্ছে আমাদের তন্নি সাহা, জয়নব খাতুন, উম্মে তানজিলা, ব্রাজিল। সবাই অ্যান্সার করেছে ব্রাজিল। ইয়েস কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের
ওকে ওকে। আচ্ছা, আর আমাদের ক্লাসের রুটিন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ফার্স্ট নিলে ভাইয়া ক্লাসগুলো একটু ফাস্ট। ওকে ওকে, আমি ক্লাসগুলো দ্রুত। সো ক্যারেক্টার হচ্ছে ব্রাজিল। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখো, মুক্তিযুদ্ধে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? দেখো, মুক্তিযুদ্ধ থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট বি প্রশ্ন আসবেই। মুক্তিযুদ্ধ থেকে কিন্তু মাস্ট বি পরীক্ষায় প্রশ্ন আসবেই। ওকে, দেখেন যে সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধ নিয়ে এবার অবশ্যই পরীক্ষা। এবং এবার কিন্তু জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। হ্যালো, আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলুন। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, 10 নম্বর সেক্টরে। আর জিয়াউর রহমান হচ্ছে প্রথমে, যে জিয়াউর রহমান প্রথম 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তীতে তিনি 11 নম্বর সেক্টর ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধ, জেড ফোর্স মানে জিয়াউর রহমান ফোর্স, ঠিক আছে, জেড ফোর্স। আর ওকে, জিয়াউর রহমান হচ্ছে 1971 সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তারপর জুন থেকে অক্টোবর পর্যন্ত 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। ওকে, আচ্ছা। আর হচ্ছে আমাদের 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, কারণ সেটা ছিল নৌ সেক্টর, ঠিক আছে? ওকে, শোনা যাচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাও। পরের প্রশ্ন চলে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? তোমরা সবাই কমেন্টে জানাও, কে কোথা থেকে। সবাই, আমি চাই যে তোমরা সবাই কমেন্টে অংশগ্রহণ করো, সবাই কমেন্টে অংশগ্রহণ করো। আর ক্লাসটি অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের সকল বন্ধুরা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারে। ওকে, সো সবাই কমেন্ট করেছে। আমাদের রোদেলা, সুরাইয়া, জেবা, তারপর হচ্ছে জুবায়ের আহমেদ, রোকসানা, তারপর হচ্ছে আমাদের কি সৌমি নূর, শিলা, সবাই সবাই থ্যাংক ইউ সো মাচ। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 18 ঘ 17টি 17টি সংশোধনী হয়েছে, ঠিক আছে? ওকে, চলে আসি পরের প্রশ্ন। দেখো, ইসরায়েল ও প্যালেস্টাইন ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন কত সালে?
ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে মূলত আসলে 13 সেপ্টেম্বর। এখানে আসলে কারেক্ট অ্যান্সারটা নাই, কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে 13 সেপ্টেম্বর হবে। যে 12 সেপ্টেম্বর 1995 আছে, এটা হচ্ছে 13 সেপ্টেম্বর হবে। ওকে, সো চলে আসছি পরের প্রশ্ন। দেখো, বাংলাদেশে প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণাপত্র হয়েছিল কবে? বাংলাদেশে আনুষ্ঠানিক প্রজাতন্ত্র মানে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 2রা মার্চ। এই 2রা মার্চ হচ্ছে কিন্তু 1971। এই 2রা মার্চ হচ্ছে পতাকা দিবস। এই দিন প্রথম পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে কে? আ-স-ম। কে? তোমরা কে কে পারো? দেখি, প্রথম পতাকা উত্তোলন কে করে? আ-স-ম আব্দুর রব। আ-স-ম আব্দুর রব। এটা হচ্ছে 2রা মার্চ। ঠিক আছে, আর 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়। এবং স্বাধীনতার ঘোষণা কে করে? জিয়াউর রহমান। সেটা কিন্তু বই এবার কারেকশন করা হয়েছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আগে ছিল বঙ্গবন্ধুর নাম ছিল। ঠিক আছে, ওইটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে জিয়াউর রহমান হবে। তিনি সর্বপ্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেন। আর 17 এপ্রিল হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রের ঘোষণা দেয়া হয়। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখো, পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? পারমাণবিক ক্লাব বা নিউক্লিয়ার এনার্জি। ওকে, সো এটা হচ্ছে আমাদের 21 নাম্বার। দেখি 21 নাম্বার কারেক্ট আনসার কে করে সর্বপ্রথম? 21 নাম্বার কারেক্ট আনসার কে করে? 21 নাম্বার, 21-এর আমাদের কমেন্ট করেছে আমাদের লায়েলা নূর আক্তার। তারপরে কমেন্ট করেছে আমাদের 21-এর আমাদের মুসলিমা। তারপর হচ্ছে মাহমুদা 33তম, সি 34তম। তার সর্বপ্রথম কমেন্ট করেছে মিকি, শিল্পী। তারপর কমেন্ট করেছে আমাদের তন্নি সাহা। তারপর হচ্ছে রোদেলা, পূর্ণিমা, পারভিন, রুফায়দা, অনেকে দেখতে পাচ্ছি। তামান্না, হেলেন কিলার, সৌমিনুর, মোয়ানা। মোয়ানা একটা অ্যানিমেশন মুভি আছে, তোমরা কে কে দেখছো মোয়ানা মুভিটা? কমেন্টে জানাও। সবার কমেন্টগুলো 33তম। সবাই কারেক্ট অ্যান্সার। ওকে, এটা কারেক্ট আছে 33তম। 33তম নিউক্লিয়ার ক্লাবের সদস্য হচ্ছে বাংলাদেশ। আর এটা কোথায়? 33তম বাংলাদেশে কোথায় নিউক্লিয়ার, যেটাকে আমরা বলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, যেটা রাশিয়া থেকে আনা হয়েছে, রাশিয়া থেকে। আর এই যে নিউক্লিয়ার এনার্জির যে ফুয়েল বা এর যে প্রধান কাঁচামাল, এটি হচ্ছে কি ইউরেনিয়াম। যদি পরীক্ষায় আসে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কোনটি, সেটি হচ্ছে কি ইউরেনিয়াম। ইউরেনিয়াম। ওকে, ইউরেনিয়াম। ওকে, সো এটা হচ্ছে 5 অক্টোবর 2023 সালে আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি হস্তান্তর করা হয়। ক্লিয়ার? ওকে, সো সবাই যারা যারা কারেক্ট, ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, আর সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হলো ইউরেনিয়াম। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই যে ইউরেনিয়াম, এটা যদি তোমার বিজ্ঞানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে যেটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হলো ইউরেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ঠিক আছে, ওকে, এটা কিন্তু তোমার পরীক্ষায় বিজ্ঞানে আসতে পারে, যেহেতু বাংলাদেশ অলরেডি
কাকলি হাসান বলছে দেখছি ভাইয়া, অনেকেই আমাদের মোয়ানা সিনেমাটা দেখছে, এর মধ্যে মুসলিমা মেঘলা আর হচ্ছে কাকলি হাসান, সেও দেখছে, অনেক সুন্দর মুভিটা। ওকে, অনেকেই তোমরা কারা কারা মোয়ানা যারা যারা না দেখছো তোমরা অবশ্যই দেখে নিবা। আর পারমাণবিক এটা গুরুত্বপূর্ণ কেন? এটা হচ্ছে এই পারমাণবিক যেটা আছে বিদ্যুৎ কেন্দ্র, এটা যদি একবার বিস্ফোরিত হয় এটা কিন্তু আশেপাশে জীব বৈচিত্র্য এবং পাশাপাশি অনেক মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, ওকে। এই যে হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় যেটি করছিল, এটা কিন্তু এখন পর্যন্ত এর একটা প্রভাব আছে। সো পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটা বাংলাদেশের পাবনায় রূপপুরে অবস্থিত। আর এর কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম, আর ইউরেনিয়াম হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় সব থেকে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। এটা তোমার বিজ্ঞানের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। ওকে, আচ্ছা। সো আমরা কিন্তু যে ক্লাসগুলো নিয়ে থাকি তোমাদের জন্য একটু আলাদা, অন্য অন্য যে কোশ্চেন সলভের থেকে একটু আলাদা, যাতে করে হচ্ছে তোমরা এর পাশাপাশি এর রিলেটেড আর কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করি। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? দেশে কৃষিভিত্তিক ইপিজেড, দেশের কৃষিভিত্তিক ইপিজেড, দেখো ইপিজেড নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, এই যে ইপিজেড এর ফুল মিনিং কি তোমরা কে কে পারো? ইপিজেড এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশ পরীক্ষা আসতে পারে ইপিজেড এর ফুল মিনিং লেখো, বা নিচের কোনটি ইপিজেড এর সঠিক ফুল মিনিং? এটা কি হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, এই ইপিজেড থেকে আর কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একটু নোট করে রাখো সবাই। নীলফামারী হবে 100%। রুফাইদা বলছে যে কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে নীলফামারী। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে নীলফামারী। সো নীলফামারী হচ্ছে কৃষিভিত্তিক 1 নাম্বার আমাদের একমাত্র ইপিজেড। আর ইপিজেড নিয়ে আর কি কি পরীক্ষা প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি ইপিজেড এর সংখ্যা। সরকারি ইপিজেড এর সংখ্যা হচ্ছে 8টি। বাংলাদেশে সরকারি ইপিজেড এর সংখ্যা হচ্ছে 8টি। চট্টগ্রাম, ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী, এগুলো হচ্ছে সরকারি 8টি। ঠিক আছে। আর 1983 সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড হচ্ছে চট্টগ্রাম। ঠিক আছে। প্রথম সরকারি ইপিজেড কোথায় অবস্থিত, বা প্রথম সরকারি ইপিজেড কোনটি, সেটা হচ্ছে কি চট্টগ্রাম। আর আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড হচ্ছে ঢাকা। দেখো ইপিজেড নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর মধ্যেই কিন্তু আসবে। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটা? নীলফামারী। বাংলাদেশের সরকারি ইপিজেড কতটি? 8টি। প্রথম ইপিজেড চালু হয় কোথায়? 1983 সালে চট্টগ্রামে। আর আয়তনের সব থেকে বৃহৎ ইপিজেড হচ্ছে ঢাকা। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? ক্লাসটি কেমন লাগছে তোমরা সেটাও একটু জানাও। ক্লাসটি কেমন লাগছে তোমরা সেটাও একটু জানাও। এই প্রথম ইপিজেড চট্টগ্রাম 1983 সালে। পূর্ণিমা, পূর্ণিমা। ওকে। আর কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে। তোমরা ক্লাসটি কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। আর আমাদের স্পেশাল ব্যাচে তোমরা যারা অ্যাডমিশন অথবা জবের যারা আছো তোমরা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবা আমাদের অ্যাডমিশনের জন্য। ক্লাসটি কেমন লাগছে তোমরা একটু রিভিউ দিয়ে দাও। আর তোমরা অবশ্যই আমাদের পেজে হচ্ছে একটা কারণে আমরা হচ্ছে এর আগে একজন তোমরা দেখবা যে ঢাকা মেডিকেল একজন যে ভুয়া ডাক্তার আসছিল তার একটা ভিডিও আমরা একটা আপলোড দিছিলাম। পরে হচ্ছে সেটা ক্লেম করার পরে আমাদের পেজে একটু রিচটা কমে গেছে। সো তোমরা আমাদের পেজটা একটু রিভিউ দিয়ে দিবা। আমাদের ওখানে দেখবো যে একটা রিকমেন্ডেশন আছে পেজের অ্যাবাউটে গেলে, ওখানে তোমরা একটু সবাই রিকমেন্ডেশন দিয়ে দিবা, ওখানে একটা রিভিউ দিয়ে দেবা কেমন সবাই। তাহলে আমাদের পেজে ক্লাসগুলো তোমরা সবাই আবারও অন্য আমরা আবার ক্লাস নিতে পারবো কেমন। তো এখন আমাদের একটু পেজটা রেস্ট্রিকশন খাওয়া আছে, বুঝতে পারছো? সো তোমরা হচ্ছে সবাই আমাদের পেজে ক্লাসের পরে সবাই পেজে একটু লাইক বা ফলো দিয়ে রাখবা, এবং পাশাপাশি পেজে একটা রিভিউ দিবা রিকমেন্ডেশনের ওখানে অ্যাবাউটে গিয়ে রিকমেন্ডেশন সেখানে অবশ্যই। তো ওকে, সো তোমরা অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে তোমরা পেজে একটা রিকমেন্ডেশন দিয়ে রাখবা, তাহলে আমাদের এই রেস্ট্রিকশনটা উঠে যাবে। তো আমরা একজন ভুয়া ডাক্তারের
একটা ভিডিও আপলোড দিছিলাম, এই জন্য পেজটা আমাদের একটু প্রবলেম হয়ে আছে, বুঝছো? সো তোমরা সবাই আমাদের পেজে একটা রিভিউ দিয়ে দেবা, ওকে, একটা রিকমেন্ডেশন দিয়ে দেবা। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সেটা হচ্ছে, আর বেসরকারি 2টি ইপিজেড, ইয়েস রুফাইদা, সে আরো একটা আমাদের এমসিকিউ অ্যাড করেছে, বেসরকারি ইপিজেড হচ্ছে 2টি। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সো মোট ইপিজেড 10টি, সরকারি 8টি, বেসরকারি 2টি, মোট 10টি। ক্লিয়ার? আসতে পারবো তো? ওকে। তারপর হচ্ছে 2023 সালে শান্তিতে, আচ্ছা এটা হচ্ছে 2024 করে দাও, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পাইছে কমেন্টে জানাও। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে 2024 সালে? ওকে, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান হচ্ছে নিহন হিদান কিয়োকে। নিহান হিদন কিয়োকে। ক্লিয়ার? 23-এর সি নার্গিস মোহাম্মদী, এটা ঠিক আছে, কিন্তু তোমার পরীক্ষায় আসলে আসবে 2024, কারণ এগুলো সাম্প্রতিক। তো তোমরা শোনো, তোমরা পুরস্কারের ভিতরে কয়েকটা জিনিস ভালো করে পড়বা। সেটা হচ্ছে কান চলচ্চিত্র পুরস্কার, নোবেল পুরস্কার, তারপর হচ্ছে 21শে পদক এবং স্বাধীনতা পদক। এগুলো আপডেটটা তোমরা অবশ্যই অবশ্যই জেনে নিবা, ওকে? ওকে, আর আমাদের 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের নিহন নিহন হিদান কিয়োকে। কি নিহন হিদান কিয়োকে, ঠিক আছে? পড়তে গেলে দাঁত ভেঙে যায় আর কি। নিহান হিদন কিয়োকে, ঠিক আছে? এটা 2024-এ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এইটা পরীক্ষা আসতে পারে তোমাদের। সো 24 নাম্বার হচ্ছে, দেখে দেশের জাতীয় টিকা দিবস কর্মসূচি কে কত সালে গ্রহণ করা হয়? কত সালে দেশের জাতীয় টিকা দিবস কর্মসূচি কত সালে গ্রহণ করা হয়? আর জাতীয় টিকা দিবস মূলত, দেখো এই যে জাতীয়, এখানে একটু কারেক্ট অ্যান্সারটা প্রবলেম আছে। সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম টিকা কার্যক্রম শুরু হয় 7 এপ্রিল 1979। 7 এপ্রিল 1979 সালে হচ্ছে প্রথম টিকা কর্মসূচি পালন করা হয়। আর টিকা দিবস পালন করা হয় 1995 সাল থেকে, ঠিক আছে? ওকে, সো এটা একটু কারেকশন করে নেবে সবাই। সেটা হচ্ছে বাংলাদেশে এই টিকা বা ইপিআই, ইপিআই মানে কি এক্সপান্ডেন্ট প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, যেটাকে আমরা ইংলিশ বলি ইপিআই, ঠিক আছে, বা জাতীয় টিকা কর্মসূচি, সেটা হচ্ছে 1979 সালের 7 এপ্রিল, 1979 সালের 7 এপ্রিল থেকে চালু করা হয়। এবং এই জাতীয় টিকা দিবস পালন করা হয় 1995 সাল থেকে, 1995 সাল থেকে। সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? সবাই কমেন্টে জানাও। আর তোমরা কারা কারা আমাদের পেজে রিকমেন্ডেশন বা রিভিউ দিবা, তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, কেমন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? 25-এর খ কমেন্ট করেছে 17 এপ্রিল আন্তর্জাতিক মাতৃত্ব দিবস। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে হচ্ছে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস, ঠিক আছে? আন্তর্জাতিক, আর 30 জুন হচ্ছে বিশ্ব গ্রহণ দিবস। তো 28 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় ডায়াবেটিস সচেতন দিবস। এই যে লাস্টে যে 28 ফেব্রুয়ারি, যেহেতু বাংলাদেশে ডায়াবেটিস রোগী বাড়ছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর ডায়াবেটিস জন্য স্পেশালাইজ হসপিটাল কোনটা জানো? বারডেম হসপিটাল, ঢাকার বারডেম হসপিটাল, ঠিক আছে? আর এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি আমাদের 28 মে হচ্ছে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস। 28 মে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস। ক্লিয়ার? সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন।
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে? আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে? ঠিক আছে, ওকে। সো এই আটলান্টিক সনদ মানে কি জানো? যে আটলান্টিক মহাসাগরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে চুক্তি করা হয়। ওকে, সো এটি একটি আন্তর্জাতিক সনদ, কি আটলান্টিক সনদ। সো এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এটা চিন্তা ভাবনা শুরু করা হয়, বুঝতে পারছো? ওকে, সো তখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তারা এই চুক্তিতে স্বাক্ষর করেন। ঠিক আছে, সো কারেক্ট আনসার কি? ঘ, ডি, ঘ নাম্বার। এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি, এটি কি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল। এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আর উইনস্টন চার্চিল ছিলেন, উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী, এই দুইজন হচ্ছে আটলান্টিক সনদে স্বাক্ষর করেন। সো কারেক্ট আনসার হচ্ছে 27-এর, আচ্ছা 26 নাম্বার। আমরা একটু ওটা বাংলা প্রশ্ন চলে আসছে তো এই জন্য ওটা স্কিপ করেছি। হ্যাঁ, চলে যাচ্ছি। ইউরোপীয় রুটির ঝুড়ি কোথায়, কোনটি? ইউরোপীয় রুটির ঝুড়ি কোনটি? দেখো 29 নাম্বার, ইউক্রেন, বেলজিয়াম, ইতালি, গ্রিস। সবাই কমেন্টে জানাও। ইউরোপের রুটির ঝুড়ি, এটা কিন্তু পৃথিবীর, দেখো এই যে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় হচ্ছে ইউক্রেন, হচ্ছে কারণ কি এই যে ইউক্রেন, সো কারেক্ট যেটা সেটা হচ্ছে কিন্তু আমাদের ইউক্রেন, বুঝতে পারছো? ওকে, সো 29-এর ক সবাই অ্যান্সার করছে ইউক্রেন। কারণ কি এই যে ইউক্রেনে হচ্ছে কি বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী, যে বিশ্বের যতগুলো দেশে, আর যেহেতু গম দিয়ে মূলত রুটি বানায়, সো সব থেকে গম যেহেতু ইউক্রেনে অনেক বেশি হয়, সো এই জন্য হচ্ছে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় হচ্ছে ইউক্রেনকে, বুঝছো? ওকে, আর পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় যুক্তরাষ্ট্রকে। পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, তোমরা আবার কনফিউজ হয়ে যায় না যদি পরীক্ষায় আসে, কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছো অনেক অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় সেটা হচ্ছে তোমরা আমাদের যেটা বললাম যে পেজে আমাদের একটু প্রবলেমের কারণে একটু আমরা হচ্ছে করতে পারছি না, যে অনেক সময় ক্লাস নিতে পারি না, তো এই জন্য আমাদের পেজে সবাই একটা রিভিউ দিয়ে দেবা অথবা একটা রিকমেন্ডেশন দিয়ে দেবা। তো এই জন্য যেভাবে তোমরা দিবা সেটা হচ্ছে ওই ফেসবুকে যাওয়ার পরে আমাদের, যেমন মনে করো এটা আমাদের গার্ডিয়ানের যে পেজ, গার্ডিয়ান অ্যাডমিশন এন্ড জব কেয়ার, তোমরা এখানে অ্যাবাউটে যাবা। এই যে দেখো এখানে অ্যাবাউট, এই অ্যাবাউটে যাওয়ার পরে, এই অ্যাবাউটে যাওয়ার পরে দেখবা যে এখানে নিচে গেলে দেখবা একটা রিভিউ অপশন আছে, রিভিউ বা একটা রিকমেন্ডেশন লেখা দেখবা, সেখান থেকে তোমরা রিভিউ দেবা। আর যদি কেউ কম্পিউটার ঢোকে এখানে রিভিউ একটা অপশন পাবা, সেখানে রিভিউ দিবা। তাহলে হচ্ছে দেখবা যে আমাদের পেজে যে সমস্যাটা আছে, যে যে রেস্ট্রিকশনটা আছে, সেই রেস্ট্রিকশনটা দূর হয়ে যাবে, কেমন? ওকে, সো সবাই অ্যাবাউটে, পেজের অ্যাবাউটে আর সবাই সবাই অবশ্যই পেজে একটা লাইক বা ফলো দিয়ে রাখবা। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, দেখো। ওকে, আচ্ছা, তো অলরেডি আজকে আমরা 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত ক্লাস নিয়ে ফেললাম। তো আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও। আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো
হ্যাঁ, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় যুক্তরাজ্যকে, বলা হয় পৃথিবীর যুক্তরাজ্য না, এটা যুক্তরাষ্ট্র, বুঝছো? যুক্তরাষ্ট্রকে বলা হয় পৃথিবীর রুটির জুড়ি। আর ইউক্রেনের সাংস্কৃতিক ভূখণ্ড বলা হয় লুভিউসিয়ে। কারণ হচ্ছে তোমার এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের ফলে বাংলাদেশে অনেক কিছু দাম বেড়ে গেছে। কারণ কি, বাংলাদেশে যে খাদ্য পণ্যগুলো উৎপন্ন হয় বেশিরভাগই আমরা যে খাদ্যগুলো খাই এগুলো গম বা আটার তৈরি। এজন্য হচ্ছে আমাদের এই রাশিয়াতে যুদ্ধ লাগার পরে এটা কিন্তু এটা ট্রান্সপোর্টটা একটু বন্ধ হয়ে যায়, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, এই জন্য সবকিছুর দাম বেড়ে যায়। ওকে। আর যুক্তরাষ্ট্রকে পৃথিবীর রুটির জুলি বলা হয়, হ্যাঁ? কারণ হচ্ছে কি, এই দেশে অধিক পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয়ে থাকে। আর তাদের উৎপাদিত এই খাদ্যশস্যের মাধ্যমে নিজের দেশের চাহিদা মেটানোর পাশাপাশি তারা গোটা বিশ্বেও, এই যুক্তরাষ্ট্র কিন্তু গোটা বিশ্বেও অন্যান্য জায়গায় এগুলো আমাদের দিয়ে থাকে। কেমন? ওকে। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, সো আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দাও। ওকে। ওকে, সো হচ্ছে আমাদের পৃথিবীর রুটির যদি বলা হয়, ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। আর আগামীকালকে ইনশাল্লাহ আবারও ক্লাসে আসবো 8:30টায়। এর মধ্যে তোমরা সবাই আমাদের পেজে তোমরা কে কে রিকমেন্ডেশন দিয়েছো সেটা কমেন্টে জানাও, অথবা কে কে রিকমেন্ডেশন করবা সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, অথবা একটা রিভিউ দিও, যাতে আমাদের যে প্রবলেমটা আছে পেজে সেটাতে সলভ হয়ে যায় এবং আমরা যাতে তোমাদেরকে আরো বেশি ক্লাস নিতে পারি। কেমন? কারণ এখন এই মুহূর্তে প্রতিদিন আমরা ক্লাস নিতে পারছি না আমাদের রেস্ট্রিকশন থাকার কারণে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবা, নার্সিং নিয়োগ এবং নার্সিং অ্যাডমিশনের সুপার সাজেশন ব্যাচে, তোমরা অবশ্যই আমাদের যে নাম্বারটি 07221770771 এই নাম্বারে যোগাযোগ করো। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আর সবাইকে আমাদের পেজে লাইক বা ফলো দেওয়ার অনুরোধ করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।